if we would like to talk about speech on East India Bill, then definitely it is very much important to talk about Edmund Burke. And if you do not understand Edmund Burke, then it will not be possible for you to understand the topic that you have been prescribed in your honors part 3 syllabus. That is why I would like to talk about Edmund Burke initially, and then I will go for East India Bill, speech on East India Bill. তো আমি যেটা বলছিলাম যে এডমান্ড বার্ক তিনি ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যে দুইজন বিখ্যাত পার্লামেন্টেরিয়ান বলে বিবেচনা করা হয়, একজনের নাম হচ্ছে জো হ্যামডেন, একজনের নাম হচ্ছে এডমান্ড বার্ক। এই দুইজন ব্রিটিশ পার্লামেন্টে যখন বক্তব্য দিত তখন তাদের বক্তব্য কিন্তু সকলেই পিন ড্রপ সাইলেন্সের মাধ্যমে শুনতো। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের বিশেষত আমরা এডমান্ড বার্ক নিয়ে যেহেতু আলোচনা করছি, এডমান্ড বার্ক কিন্তু কখনো গভর্নমেন্ট পার্টি ছিল না, মানে গভর্নমেন্টের পক্ষের কেউ ছিল না। এডমান্ড বার্ক ছিল বিরোধী দলের একজন পার্লামেন্টেরিয়ান। কিন্তু বিরোধী দলের পার্লামেন্টেরিয়ান হলেও তিনি যখন বক্তব্য দিতেন তখন গভর্নমেন্টের যারা পার্লামেন্টেরিয়ান এবং অন্যরা তারা সকলেই খুব পিন ড্রপ সাইলেন্স নিয়ে এডমান্ড বার্কের বক্তব্য শুনতো। এবং ব্রিটিশ পার্লামেন্টে এডমান্ড বার্ক যেমন স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটি যেরকম তিনি উপস্থাপন করেছেন, এরপরে অন্য যেমন স্পিচ অন ট্যাক্সেশন, তার আরেকটা বিখ্যাত স্পিচ আছে, এবং স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা। আমরা এই যে তিনটা বক্তব্য তারপর ব্রিটিশ পার্লামেন্টে, এই তিনটা বক্তব্যই খুবই উল্লেখযোগ্য। একটা বক্তব্য হচ্ছে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, আরেকটা বক্তব্য হচ্ছে স্পিচ অন ট্যাক্সেশন, আরেকটা বক্তব্য হচ্ছে স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা। সো উই শুড রিমেম্বার অল দিস থ্রি স্পিচেস অফ এডমান্ড বার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং হিম। প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তিনি বিং এ ব্রিটিশ বাই সিটিজেন or being a British parliamentarian, he talked everything in a very neutral or unbiased manner. খুবই আনবায়াসড ম্যানারে তিনি কথাবার্তা বলার চেষ্টা করেছেন। এবং আমাদের সমাজে এটা আমরা অনেক সময় দেখি না। যেমন আমরা যদি কখনো পার্লামেন্টে বক্তব্য দেই, মানে আমরা তো দেই না, যারা দেয় আর কি, তারা কিন্তু কখনো পার্টির এগেনস্টে যেতে পারে না, অথবা পার্টির যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে কোনো কথাই তারা বলতে পারে না, বলতে পারে না বলতে চিন্তা করে যে তাহলে তাদের পদ পদবি এগুলো তারা হারাবে। তারা নিজস্ব কোনো বক্তব্য দেওয়ার কোনো ক্ষমতা তাদের নাই। এবং শুধু এটা পার্লামেন্টে না, পার্লামেন্টের বাইরেও আমরা দেখব যে যারা কোনো একটা পার্টি করে থাকে তাদের আর কোনোভাবেই সেই পার্টির স্ট্যান্ডের এগেনস্টে যে কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমন তো না, পৃথিবীতে কোনো দলই এরকম নাই যে দলের সব কাজই ভালো, আবার কোনো দলই এরকম নাই যে তার সে দল যে দলের সব কাজই খারাপ, এমনটা হওয়ার কথা না, মানে সাধারণত যারা পলিটিক্স করে। কিন্তু মানে যখন কেউ কোনো পার্টি করে দেখা যায় ওর এগেনস্টে একটা কথাও বলবে না, মানে যেন মনে হয় সবই ভালো। আবার অন্যের যাদের বিপক্ষে সে আছে তাদের পক্ষের একটা কথা তারা বলবে না। এটা কিন্তু আমাদের দেশে যেরকম এটা আছে, অন্যান্য দেশেও আছে, আমাদের দেশে হয়তো এটা একটু প্রকট। কিন্তু আমাদের এডমান্ড বার্কের বক্তব্যের মধ্যে আমরা দেখবো যে নিরপেক্ষতা, যেটাকে আমরা আনবায়াসনেস বলি, এবং সেই আনবায়াসনেসটা আছে। এবং আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের দেশে যেরকম যারা বক্তব্য রাখে তাদের, বিশেষ করে যারা মানে পলিটিক্সের সাথে রিলেটেড যারা, তাদের তো একেবারে উল্লেখযোগ্য সংখ্যকই। অন্যান্য ক্ষেত্রেও এটা আছে যে দেখা যায় যে বক্তব্যগুলো শুধুই চিল্লাচিল্লি থাকে, কাদা ছোড়াছড়ি থাকে, অন্যের নিন্দা পরনিন্দা, কিন্তু এই বক্তব্যের মধ্যে কোনো মানে খুব বেশি আর্গুমেন্টেটিভ কথাবার্তা বা খুব বেশি ইনফরমেটিভ কথাবার্তা, ইনফরমেশন আছে এরকম বক্তব্য খুব বেশি পাওয়া যায় না। খুবই মানে নমিনাল, হয়তো দু একটা হঠাৎ করে পাওয়া যাবে যেখানে হয়তো কিছু সারবত্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে বক্তব্যগুলোর মধ্যে কোনো সারবত্তা বা জিস বা কোনো কিছুই নাই। এবং তাদের এই বক্তব্য শোনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়েস্টেজ অফ টাইম। সেখান থেকে তুমি কোনো শিক্ষা নিতে পারবে না, কোনো লেসন নিতে পারবে না, কোনো ইনফরমেশন নিতে পারবে না, কোনো নলেজ নিতে পারবে না। কিন্তু এডমান্ড বার্কের বক্তব্য কিন্তু সেরকম কোনো বক্তব্য না। প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ব্যাপক ইনফরমেশন তিনি দিয়েছেন। যদিও তিনি পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই পার্লামেন্টের বক্তব্যের মধ্যেও তিনি কিন্তু প্রিপারেশন নিয়ে বক্তব্য দিতেন এবং প্রচুর নলেজ শেয়ারিং, যে তার বক্তব্যের মধ্যে প্রচুর ইনফরমেশন। এটা যে ইস্ট ইন্ডিয়া বিল শুধু এটা না, আমরা যদি আমি ট্যাক্সেশনের মধ্যে অথবা
স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকার মধ্যে, এবং যখন যে বিষয়ের উপর তিনি বক্তব্য দিচ্ছেন ওই বিষয়ের উপরে তার প্রচুর পড়ালেখা এবং তথ্য সহকারে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন। এবং সমাজের একটা পর্যায়ের লোকেদের কিন্তু এরকমটাই হওয়া উচিত, তারা যখন কোনো বক্তব্য দিবে সে বক্তব্য কিন্তু তাদের উচিত হবে যে সেটার সাথে সামঞ্জস্যশীল কথাবার্তাগুলো বলা, এবং দরকার হলে স্টাডি করা আগে, যে আমি এই বিষয়ের উপর আগামী দিন বক্তব্য দেবো, আমি একটা স্টাডি করবো, স্টাডি করে সেই বিষয়ের উপর বক্তব্য দেবো। আর যদি সবার তার বাই বন সবকিছু জানা থাকবে না, কিন্তু যদি জানা থাকে তাহলে ভালো কথা, জানা না থাকলে অবশ্যই সেই বিষয়ের উপর সাথে রিলেটেড স্টাডি করে বক্তব্য দিতে হবে। আমি অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন দিবসগুলোতে বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে যখন বিভিন্ন হাই লেভেলের লোকজন আসে, হাই লেভেল মানে কি প্রশাসনের বা বিভিন্ন লেভেলের লোকরা, তারা দেখে যে গতানুগতিক কথাবার্তা বলে। মানে আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের 14 ডিসেম্বরের প্রোগ্রাম ছিল, সেই 14 ডিসেম্বর প্রোগ্রামে 14 ডিসেম্বরের সাথে রিলেটেড কথাবার্তা তেমন নাই, সবই ঘুরে ফিরে একই রকম কথাবার্তা। এইটা কিন্তু আমাদের একটা মানে জাতীয় দুর্বলতা বা ন্যাশনাল লেভেলের একটা উইকনেস হয়ে দাঁড়িয়েছে, যে আমরা সাধারণত কোনো এক জায়গায় বক্তব্য দিতে গেলে কোনো ইনফরমেশন আমরা নিয়ে যাই না, না আমাদের জানা থাকে, না আমরা সংগ্রহ করার চেষ্টা করি। আমরা মনে করি আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত, এবং মানে আমি যা বললাম এটাই প্রকৃত, এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, টেন্ডেন্সি কাজ করে। কিন্তু আমরা এডমান্ড বার্কের ক্ষেত্রে দেখবো যে ব্যাপারটা এরকম নয়। এডমান্ড বার্ক তার বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি খুব ইনফরমেটিভ বক্তব্য দিয়েছেন, নলেজেবল বক্তব্য দিয়েছেন, এবং তার বক্তব্যে খুব আর্গুমেন্টেটিভ বটে, এটি আমরা দেখতে পাবো। এবং আমরা যদি তিনটা বক্তব্যেরই মানে আমি তো অবশ্যই ইস্ট ইন্ডিয়া বিলটাই বেশি আলোচনা করবো, কিন্তু আমি যদি বাকিগুলোও দেখি, যেমন ট্যাক্সেশনের উপর যখন তিনি বক্তব্য দিয়েছেন তখন কিন্তু ট্যাক্স রিলেটেড বহু প্রচুর পড়াশোনা করে তিনি কিন্তু ট্যাক্সের উপর বক্তব্য দিয়েছেন। আবার যখন তিনি স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা, আমেরিকা তোমরা জানো যে ব্রিটিশের অধীনে ছিল তখন, তো এই আমেরিকার স্বাধীনতা আন্দোলন চলছিল, যেমন আমাদের এই সাবকন্টিনেন্টের স্বাধীনতা আন্দোলন চলছিল, ঠিক একই রকম ভাবে আমেরিকাতেও কিন্তু স্বাধীনতা আন্দোলন চলছিল ওয়াশিংটনের নেতৃত্বে। আবার আমাদের এখানে তো দীর্ঘ সময় পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তার পেছনে অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে, আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের যে দুইটা গোষ্ঠী হিন্দু এবং মুসলিম, তারা কখনো এক হতে পারে নাই, যে এবং তারা এক হতে না পারার কারণে এই যে প্রচন্ড বিরোধিতা, এই বিরোধিতাটা তোমার ব্রিটিশদেরকে একটা সুবিধা দিয়েছিল, এবং সেই সুবিধার কারণে তারা যখন যেখানে প্রয়োজন একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রাখতো। ওই যে একটা পলিসি ডিভাইড অ্যান্ড রুল, এই ডিভাইড অ্যান্ড রুল মানে আলাদা করো এবং শাসন করো, এই জিনিসটা বিভক্ত করো এবং শাসন করো, এটা ব্রিটিশরা আমাদের সাবকন্টিনেন্টে খুব ভালোভাবেই রপ্ত করতে পেরেছিল, ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছিল, এবং যার কারণে এখানে তারা 190 বছর, আমরা বলার সময় যদিও বলি 200 বছর, কিন্তু একেবারে এক্সাক্ট যদি আমরা বলি তাহলে 190 বছর। কারণ 1757 সালে তারা ক্ষমতা এসেছিল, এবং 1947 সালে তারা মানে তাদেরকে এখান থেকে চলে যেতে হয়। তাহলে আমাদের সেটা হচ্ছে 190 বছরের ইতিহাস, এবং এই 190 বছর যে তারা টিকে থাকলো বহাল তবিয়ত, এর পিছনে কারণ হচ্ছে এই সাবকন্টিনেন্টের মানুষের বিভক্তি। আমরা এখানে অনেক বেশি বিভাজিত, হিন্দু মুসলিম সেই বিভাজনটা তো ছিলই, আবার মানে মুসলমানদের মধ্যে বিভাজন ছিল, হিন্দুদের মধ্যে বিভাজন ছিল, দুইটা তো ধর্মীয় বিভাজন তো ব্যাপকভাবে ছিল, প্রকটভাবে ছিল, আবার এই ধর্মের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের বিভাজন ছিল, এবং সেই বিভাজনটাকে কাজে লাগিয়েই ব্রিটিশরা কিন্তু তারা কিন্তু এই অঞ্চলটাকে শাসন করতে পেরেছে এত দীর্ঘ সময়। কিন্তু আমেরিকাতে তারা সেটা পারে নাই। কেন আমেরিকাতে কেন পারে নাই? কারণ আমেরিকাতে কিন্তু মানে সবাই কিন্তু একতাবদ্ধ ছিল ওয়াশিংটনের নেতৃত্বে, কারণ যেহেতু ওখানে সবাই খ্রিস্টান ছিল, হিন্দু এবং মুসলমান যেরকম দুইটা দ্বন্দ্ব, ওখানে খ্রিস্ট ধর্মের বেশিরভাগ মানুষই ওয়াশিংটনের নেতৃত্বে তারা একতাবদ্ধ ছিল। এবং তখনকার সময় এখন যেরকম খ্রিস্টানরা আবার প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এই দুইটা গোষ্ঠীতে ব্যাপকভাবে বিভক্ত হয়ে গেছে, ওইখানে তখনও আমেরিকাতে এই বিষয়টা অতটা প্রকট ছিল না, যার কারণে তারা একতাবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মুভমেন্ট করতে পেরেছিল, এবং যার কারণে তাদের স্বাধীনতা আন্দোলনটা আমাদের অনেক আগে অর্জিত হয়েছে। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কিন্তু ওই স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকাতে আমাদের এডমান্ড বার্ক কিন্তু বলেছিল যে কি করলে আসলে মানে আমেরিকাকে হাতে রাখা যাবে, মানে আমেরিকার এই ভূখণ্ডটাকে মানে হাতছাড়া করতে হবে না, তাদের সাথে কিভাবে আপোষ করতে হবে, এবং আপোষ করে তাদেরকে কিভাবে কিছু দেওয়া লাগবে, এবং তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। এটা কিন্তু এডমান্ড বার্কের পলিসি ছিল। এডমান্ড বার্ক কিন্তু তার বক্তব্যের মধ্যে যেমন ইস্ট ইন্ডিয়া বিল অথবা স্পিচ অন কনসিলিয়েশন উইথ আমেরিকা, দুটোতেই কিন্তু তিনি এই বক্তব্য তুলে ধরেছিলেন যে একটা জাতিকে কখনো তুমি অ্যাবলিশ করে ফেলতে পারবে না, তুমি ধ্বংস করে ফেলতে পারবে, তাদের উপর অপ্রেস করে তুমি তাদেরকে দীর্ঘদিন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। সুতরাং কি করতে হবে? এমন একটা আচরণ করতে হবে যাতে করে তারা মনে করে যে না, আমরা ক্ষমতা থাকলে তাদের কোনো ক্ষতি নাই, তারা বরঞ্চ লাভবান হচ্ছে, এইরকম একটা ইমেজ তৈরি করতে হবে। এবং সেই ইমেজটা কিভাবে তৈরি করা যাবে?
এই ইমেজটা তৈরি করা যাবে যদি সোশ্যাল ওয়ার্কটাকে ব্যাপকভাবে করা যায়, সমাজে যদি ব্যাপকভাবে মানে বেনিভোলেন্ট অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলি, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস, সেগুলো যদি বেশিভাবে করা যায় এবং মানুষ যদি দেখে যে না তারা তো আসলে আর্থিকভাবে তারা ভালো আছে, সামাজিকভাবে তারা ভালো আছে, তখন কিন্তু মানুষ কিন্তু গভর্নমেন্টে যারাই থাকুক না কেন তাদের কিন্তু বিরুদ্ধে যাবে না, কারণ তারা মনে করবে যে না আমাদের তো কোনো সমস্যা নেই। এখন সেটা যদি ব্রিটিশ গভর্নমেন্টও হয় তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু মানুষ যাবে না, যদি তারা যদি সোশ্যাল ওয়ার্ক ব্যাপকভাবে করতে পারে, তারা যদি অপারেশন করার মানসিকতাটা পরিহার করতে পারে। এই কথাটা কার ছিল? এটা ছিল এডমান্ড বার্কের। এবং এডমান্ড বার্ক বলেছিল যে এভাবে ছাড়া কখনোই কি করা যাবে না, কখনোই এই জাতিগুলোকে আমাদের অধীনে রাখা যাবে না, এবং আমাদের অধীনে যদি জাতিগুলোকে না রাখতে পারি তাহলে এই বিরাট ভূখণ্ড আমাদের হাতছাড়া হলে রাষ্ট্র হিসেবে আমরা বঞ্চিত হব। যদিও এডমান্ড বার্ক কিন্তু ক্ষমতা ছিল না তখন, যখন এই বক্তব্যটা এডমান্ড বার্ক দিচ্ছে তখন কিন্তু এডমান্ড বার্ক তখন কখনোই ক্ষমতাসীন কোনো দলের মেম্বার ছিল না, পার্লামেন্টের মেম্বার ছিল না। এডমান্ড বার্ক যখন এই বক্তব্যটা দিচ্ছেন, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া বিল বক্তব্য, যেটা স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, তখন ইংল্যান্ডের পার্লামেন্টে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম ছিল লর্ড নর্থ, নামটা মনে রাখবা, লর্ড নর্থ। এবং সেই লর্ড নর্থের বিপক্ষ দলের পার্লামেন্টারিয়ান কিন্তু ছিল আমাদের এডমান্ড বার্ক। এবং সেই এডমান্ড বার্ক কিন্তু তারপরেও কিন্তু গভর্নমেন্টকে কিছু ভালো সিদ্ধান্ত দিয়েছিল, যে সিদ্ধান্তগুলো যদি গভর্নমেন্ট যদি অনুসরণ করতো তাহলে হয়তোবা আরো অনেক দিন তোমার আমেরিকাকে এবং এমনকি আমাদের এই অঞ্চলকে হয়তো তাদের আয়ত্তে রাখতে পারতো, যদিও সেটা আমাদের জন্য হয়তো মানে খুব সম্মানের হতো না, কিন্তু তারপরেও কিন্তু এডমান্ড বার্ক কিন্তু যে বক্তব্যটা রেখেছিল সেই বক্তব্য যদি তারা অনুসরণ করতো তাহলে এটা দৃঢ় বিশ্বাস আমরা করতে পারি যে আসলে আরো বহুদিন আমেরিকা এরকম বিশাল ভূখণ্ড অথবা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভূখণ্ড, এই দুইটাকে ব্রিটিশরা আরো বহুদিন নিজেদের আয়ত্তাধীন বা নিজেদের অধীনস্থ রাখতে পারতো, নিজেদের টেরিটরি রাখতে পারতো। এবং এডমান্ড বার্ক যেটা বলেছিল যে এই দুইটা ভূখণ্ডকে আসলে ব্রিটেনের অধীনে রাখতে পারলে ব্রিটিশরা আরো সমৃদ্ধ হবে এবং তারা তাদের যে রিচেস সেটা আরো অনেক বেশি মানে আরো রিচার হবে। এটা কিন্তু এডমান্ড বার্কের বক্তব্যে সব জায়গাতেই তিনি বক্তব্য, এবং তিনি প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা অপ্রেসড পিপল, যেমন আমাদের আমেরিকার ক্ষেত্রে স্পিচ অন কনসিডারেশন আমেরিকাতে অথবা ইস্ট ইন্ডিয়া বিলে, দুটাতেই তিনি কিন্তু অপ্রেসড পিপল, যারা অত্যাচারিত মানুষ, তাদের পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন। হ্যাঁ, এডমান্ড বার্ক একজন মানে ব্রিটিশ সিটিজেন হিসাবে তিনি চান যে তার লোকজন মানে ইন্ডিয়াকে দখল করে রাখুক, তার লোকজন আমেরিকাকে দখল করে রাখুক, সেটাও তিনি চান, কিন্তু তিনি আবার এটাও চান যে সেইটা কিন্তু কোনো অত্যাচারের মাধ্যমে না, সেটা নির্যাতনের মাধ্যমে না, মানে সে ম্যাসাকার সৃষ্টি করার মাধ্যমে না বা অটোক্রেসির মাধ্যমে না, বরঞ্চ কি এমন একটা কাজ করতে হবে, এমন ভাবে কাজ করতে হবে যে যেন মানে এই অঞ্চলের লোকেরা যারা ক্ষমতাসীন থাকবে তাদেরকে যেন কি মনে না করে, তাদেরকে যেন বাইরের লোক মনে না করে, বা তাদেরকে যেন মানে ক্ষতিকর কেউ মনে না করে, বরঞ্চ তাদেরকে যেন হিতাকাঙ্ক্ষী মনে করতে পারে। এবং এটা কিন্তু সম্ভব, মানে ভিন্ন এলাকার একটা লোক এসে অন্য মানে এলাকায় কিন্তু মানুষের সাথে মিশে যেতে পারে। আসলে এই জন্য মানে উচিত হবে কি যে যারা পার্লামেন্টে থাকবে, মানে যারা পাওয়ারে থাকবে, তাদেরকে ওই রকম একটা মোটিভেশন রাখতে হবে যে জনগণকে বা জনগণের জন্য সোশ্যাল ওয়ার্ক করতে হবে, এবং জনগণকে এমন ভাবে মানে ট্রিট করতে হবে যাতে জনগণ কখনো মানে মনে না করে যে আমাদের ক্ষমতা যারা আছে তারা নেগেটিভ। আমি আরেকটা উদাহরণও দিতে পারি এই প্রসঙ্গে, যেমন মনে করো যে আমাদের এই অঞ্চলে এই যে যখন মনে করো যে ইয়েরা আসছে, মোগলরা যখন ক্ষমতা আসছে, আমি একটা উদাহরণ হিসাবে বলি, মোগল সম্রাট বাবর, মোগল সম্রাট হুমায়ুন অবশ্য অতটা খুব একটা ইয়ে ছিল না, আমরা যদি মোগল সম্রাট আকবরের কথা বলি, এরা কিন্তু এই যে মোগল সম্রাট বাবর, মোগল সম্রাট আকবর, হ্যাঁ, এরা কিন্তু কেউই কিন্তু এই অঞ্চলের কিন্তু আদি বাসিন্দা না, এরা কিন্তু এই অঞ্চলের আদি বাসিন্দা না, এরা কিন্তু সবাই অন্য জায়গা থেকে আসছে, বা মুসলিম, মানে আমরা যদি মুসলমান যে শাসন আমলটা দেখি, যে আমাদের এই সাবকন্টিনেন্টে 700-800 বছর মুসলমানরা শাসন করেছে। তো এই 700-800 বছর যে মুসলমানরা শাসন করেছে, যদিও তারা এই অঞ্চলের মানুষ ছিল না, তাদের মধ্যে কি অনেককে কি এই অঞ্চলের লোকেরা কি আপন করে নেয় নাই? যেমন আকবরকে এই অঞ্চলের লোকেরা মানে খুব বেশিরভাগ মানুষই কিন্তু তাকে ভালোবাসতো, অথবা বাবরকে বেশিরভাগ মানুষই কিন্তু ভালোবাসতো, হ্যাঁ, অথবা জাহাঙ্গীরকে, সম্রাট জাহাঙ্গীরকে বেশিরভাগ, কিন্তু তারা কিন্তু কেউ মনে করতো না যে এরা কিন্তু দূরের লোক, বা এদের পূর্বপুরুষেরা আমাদের এই অঞ্চলের মানুষ না। এরা কিন্তু এরকম সংখ্যা কিন্তু খুবই কম পাওয়া যাবে, মানে উল্লেখযোগ্যই পাওয়া যাবে না। কারণ কি? কারণ এরা কিন্তু এই অঞ্চলে মিশে যেতে পেরেছিল, তারা কিন্তু তাদের ইতিহাসটা কিন্তু এই জন্য আমাদের এই সাবকন্টিনেন্টের ইতিহাস হয়ে গেছে। কিন্তু আমাদের তুমি দেখবা যে ব্রিটেনের ইতিহাস কিন্তু আমাদের ইতিহাস হয় নাই, যে এরা কিন্তু প্রচুর প্রজাবৎসল কাজ করেছে, এবং যার কারণে কিন্তু তারা কিন্তু এমনও করে নাই যে না সবাইকে কি করতে হবে, আমি যেহেতু মুসলিম শাসক অথবা হিন্দুদেরকে সব মুসলিম হয়ে যেতে হবে,
এরকম যেরকম বলে নাই। তারপরে কি আমি যেরকম হিন্দু শাসক মানে মুসলিম শাসক, তোমরা আমি যেভাবে চাষাবাস করতে বলবো সেভাবে চাষাবাস করতে হবে, এগুলো কিন্তু বলে নাই। কিন্তু ব্রিটিশটা কিন্তু এরকমটা করেছে, বহু মানুষকে কি করেছে, তারা কিন্তু জোর করে খ্রিস্টান বানিয়েছে, যার কারণে কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর খ্রিস্টান কিন্তু ওই আমলে হয়েছে। তারপরে কি, তারপরে তারা কিন্তু নীল চাষ করিয়েছে, যেটাকে ব্লু ব্লু বলি আমরা, নীল চাষ করিয়েছে বাধ্য করে, এবং নীল চাষ করলে ওই জমি কি হয়ে যেত, জমি কিন্তু অনুর্বর হয়ে যেত, পরবর্তীতে চাষ অন্য কিছু চাষ করলে ভালো হতো না। সে নীল চাষ করিয়েছে। তারপরে কি, তারপরে তাদের ট্যাক্স ট্যাক্স অনেক বাড়া দিয়েছিল। অথচ আকবর, হুমায়ুন এরা কিন্তু মানে হুমায়ুন একটু অপেক্ষাকৃত একটু কম যোগ্য লোক ছিল, কিন্তু বাকি যারা ছিল আওরঙ্গজেব অথবা তোমার আকবর অথবা জাহাঙ্গীর অথবা কি বাবর, তাদের আমলে কিন্তু আমরা এটা দেখি না। সুতরাং এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে আসলে যদি এই অঞ্চলে বা কোনো একটা অঞ্চলে যে যদি কেউ যদি খুব ভালোভাবে যদি কার্যক্রম করে এবং মানুষের হৃদয় জয় করার চেষ্টা করে ভালো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তাহলে কিন্তু তারা কিন্তু এই এলাকার আপন হয়ে যেতে পারে, তারা কিন্তু দূরের থাকে না। কিন্তু সেটি আমাদের এডমান্ড বার্কও কিন্তু বলেছিল এই বক্তব্যের মধ্যে, যে আমেরিকার ক্ষেত্রে স্পিচ অন কনসিলিউশন আমেরিকাতে এডমান্ড বার্ক কিন্তু ওখানেও বললো যে ওখানে কিন্তু যারা শাসন করবে তাদের কি করতে হবে, ওদেরকে কিন্তু প্রাধান্য দিতে হবে, ওই আমেরিকানদের প্রাধান্য দিতে হবে, তাদেরকে কিন্তু কাজে লাগাইতে হবে, তাদেরকে কিন্তু আপন করতে হবে, তাদেরকে কি কোনো অত্যাচার করা যাবে না। এটা কিন্তু স্পিচ অন কনসিলিউশন আমেরিকার মধ্যে তিনি বললেন, যদিও সেটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আমি একটা ধারণা দিলাম। তা আমি মোটামুটি মানে এডমান্ড বার্কের বক্তব্যের স্টাইলটা কিরকম, এডমান্ড বার্ক মানে তার, এবং আরেকটা জিনিস যেটা, যেমন আমেরিকার বক্তব্য যখন তিনি দিচ্ছেন তখন কিন্তু আমেরিকার একেবারে সেখানকার জিওগ্রাফি, সেখানকার কি লোকেশন, সেখানকার হিউম্যান বিংস গুলা মানে পপুলেশনটা কিরকম সেটা, সেখানকার ইকোনমি কেমন, সেখানকার ফিশারিজ কেমন, সেখানকার ফরেস্ট্রি কেমন, এগুলো কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু তিনি দিচ্ছেন। তিনি কিন্তু এমন না যে খালি বলে দিচ্ছেন যে আমেরিকানরা ওরকম না, তাদেরকে ফরেস্ট্রির বর্ণনা দিচ্ছেন, যে সেখানে বন জঙ্গল কেমন আছে, সেখানকার ভৌগোলিক অবস্থানটা কিরকম, সেখানকার অর্থনৈতিক অবস্থাটা কিরকম, সেখানকার মানুষের টেম্পারামেন্টটা কিরকম, জনগণের টেম্পারামেন্টটা কিরকম, সেখানে জনগণ সাধারণত তাদের প্রফেশনটা কিরকম, তারপরে সেখানকার জনগণের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, এগুলো কিন্তু সব কিন্তু তিনি তার বক্তব্যে আনতেছেন স্পিচ অন কনসিলিউশন আমেরিকার মধ্যে, আমেরিকা সম্পর্কে। আবার যখন তিনি স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে আনতেছেন, সেখানে কিন্তু তিনি ইন্ডিয়ান জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্য, সেই জনগোষ্ঠীর বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ, তারপরে ইন্ডিয়ার যে জিওগ্রাফি, সেই জিওগ্রাফিটা তিনি আনতেছেন, এখানকার পপুলেশন আনতেছেন, এখানকার মেইন প্রফেশন গুলো আনতেছেন, এখানকার যে তোমার মাইনিংস মানে খনিজ, সে মিনারেলস যেটা, সেই মিনারেলস সম্পর্কে তিনি আনতেছেন, তারপরে এখানকার ফিশারি সম্পর্কে আনতেছেন, এখানকার ফরেস্ট্রি সম্পর্কে আনতেছেন। হ্যাঁ, তারপরে এগুলো সার্বিক বিষয়ের বক্তব্য দিয়ে কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন, এবং মানে এই জন্যই কিন্তু এটা কিন্তু লিটারেচারের অংশ হয়েছে। যদি এইভাবে তিনি বক্তব্য না দিয়ে শুধু একটু গতানুগতিক কিছু কথাবার্তা বলতেন, তাহলে কিন্তু তার বক্তব্য কি হতো না, তার বক্তব্য কিন্তু কখনোই তোমার ওই রকম বক্তব্য হতে পারতো না।